আমি যতক্ষণ ছিলাম মূলত এই রেল নির্মাণ কারখানায়, ততক্ষণ তারা আমার সাথে সঙ্গ দিয়েছে। অজানাকে জানতে ইতিহাসের পথ ধরে এ যাত্রার উদ্দেশ্য রেলের শহর সৈয়দপুর। আজকের পর্ব মূলত সাজানো হয়েছে 1870 সালে নির্মিত সৈয়দপুর রেল কারখানার ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে। ইতোমধ্যে এসে পৌঁছেছি সৈয়দপুর রেল স্টেশনে। এর সন্নিকটেই 110 একর জায়গা জুড়ে সৈয়দপুর রেল নির্মাণ কারখানা। বাংলাদেশের প্রাচীন শহরগুলোর ভেতর সৈয়দপুর অন্যতম। বহু আগে থেকেই ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হলেও সৈয়দপুর মূলত রেলের শহর হিসেবেই খ্যাত। এটি কেবলমাত্র রেল নির্মাণ কারখানাই নয়, সেই সাথে এটিকে রেলের হসপিটালও বলা হয়ে থাকে। বিভিন্ন রেলের সমস্যাগুলো মূলত এখান থেকেই সমাধান করা হয়। ইতিহাসের পথ ধরে এ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমন ভাদ্রে, সৈয়দপুর রেল কারখানা থেকে। আশা নয় বিশ্বাস করি যে যার অবস্থান থেকে নিজে ভালো আছেন এবং অন্যকে ভালো রাখবার চেষ্টায় নিয়োজিত আছেন। সৈয়দপুর মূলত ব্যবসা বাণিজ্যের শহর সেই প্রাচীন আমল থেকেই, কিন্তু এটিকে রেলের শহরও বলা হয়। ব্রিটিশ আমলে সেই 1870 সালে এই সৈয়দপুর রেল কারখানা নির্মাণ করা হয়। এখানে মূলত রেলের সব ধরনের ইঞ্জিন তৈরি করা হয়। মিটার গেজ, ব্রড গেজ থেকে শুরু করে যাবতীয় কাজ এই সৈয়দপুর রেল কারখানায় হয়। এখানে 26টি ওয়ার্কশপে মূলত শ্রমিকরা কাজ করে। সৈয়দপুর রেল কারখানা ইতিহাস ঐতিহ্য জানাবো এবং আপনাদের পুরো রেল কারখানাটি ঘুরে দেখাবো। আশা নয় বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। আসেন আপনাদের ঘুরে দেখাই সৈয়দপুর রেল কারখানা। রেল নির্মাণ কারখানার প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় বিভাগীয় তত্ত্বাবধায়ক। কেবলমাত্র কারিগরি কিংবা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে শিক্ষা সফরে এসে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। সৈয়দপুর রেলওয়ের এই কারখানাটি মূলত পরিচালিত হয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষের মাধ্যমে। এই রেলওয়ে কারখানা ছাড়াও বাংলাদেশে আরেকটি রেলওয়ে কারখানা রয়েছে, যেটি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত। তবে উল্লেখ্য যে সৈয়দপুর এই রেলওয়ে কারখানাটি বাংলাদেশের সবচাইতে বড় রেলওয়ে কারখানা। এই যে 110 একর জায়গা জুড়ে সৈয়দপুর রেলওয়ে কারখানা, চতুর্দিকে তাকালেই চোখে পড়ে রেল লাইন, শ্রমিকের কর্মব্যস্ত জীবন, যে কাজ রেল সংশ্লিষ্ট, সব কিছু মিলিয়ে এটিকে সত্যি যে রেলের শহর বলা হয় তার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়।
আপনারা যে লাল রঙের দালান কোঠা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ব্রিটিশ আমলেই তৈরি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যে শ্রমিকরা কাজ করে তারাই এখানে বসবাস করেন। বর্তমানে এগুলোকে রেলওয়ে কলোনি হিসেবে ব্যবহার করা হয়। আরেকটি তথ্য উল্লেখ না করলেই নয়, এখানে শুধু রেল মেরামত কারখানাই নয়, রয়েছে বাংলাদেশের একমাত্র রেল জাদুঘরও। এই রেল জাদুঘর থেকে দর্শনার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করে এবং সেই সাথে জানতে পারে রেলের ইতিহাস এবং ঐতিহ্য। এটি দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দেরও বিষয় বটে। নাম কি? আব্দুল্লাহ ইসলাম আমার নাম। আব্দুল্লাহ ইসলাম, তোমরা এই রেল কলোনিতেই থাকো? ও আচ্ছা আচ্ছা। কি তোমাদের খেলা শেষ? খেলবা? আমাকে একটু নেবা? হ্যাঁ খেলবো। রেল কলোনির শিশুদের সাথে বহুদিন পর ক্রিকেট খেললাম। সত্যি আমার জন্য এটি দারুণ উপভোগের ছিল। ইতিমধ্যে জেনেছেন ব্রিটিশ শাসনামলেই মূলত সৈয়দপুর এই রেলওয়ে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। সে সময় এখানকার বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ছিলেন খ্রিস্টান। তাদের উপাসনার জন্যই রেলওয়ের 3 বিঘা জায়গার উপর এই ক্যাথলিক রোমান চার্চ তৈরি করা হয়। দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। হঠাৎ একটি সবুজ ঘন পাতার বৃক্ষ আমার নজরে আসলো। খুব ভালো করেই তাকাতে দেখলাম এটি মূলত কদম ফুল গাছ, যা আমার মনকে আরও ভালো করে তুলেছে এবং এই যাত্রার যে দীর্ঘ ক্লান্তি অনেকটা দূর হয়েছে এই গাছের দিকে তাকিয়ে। এখানকার মানুষের জীবন জীবিকা, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি যাই বলি না কেন সব কিছুই রেল কেন্দ্রিক, যা রেলকে কেন্দ্র করেই ঘুরে ওঠে। সৈয়দপুর রেলওয়ে কারখানা বর্তমানে ভয়াবহ জনবল সংকটে ভুগছে। 2020 সালের এক জরিপে দেখা যায় এখানে 68% জনবলের অভাব রয়েছে। সৈয়দপুর এসেই মূলত আমি যে রেল নির্মাণ করে সেখানে ঘুরতে এসেছিলাম ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে। এখানে এসে 2জন চমৎকার শিশুর সাথে পরিচয়, যারা এই সৈয়দপুর রেল কারখানা আমাকে ঘুরে দেখিয়েছে। আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। তোমার নাম তুমি নিজেই বলো, তোমার নাম? আমার নাম মোহাম্মদ নবীর হোসেন। মোহাম্মদ নবীর হোসেন। আমার নাম আলিম হোসেন। আলিম হোসেন। আলিম হোসেন ক্লাস 5-এ পরে ইতিমধ্যে সেটি আমি জেনেছি, আর আলিম হোসেন পরে ক্লাস 6-এ। আমি যতক্ষণ ছিলাম মূলত এই রেল নির্মাণ
কারখানায়, ততক্ষণ তারা আমার সাথে সঙ্গ দিয়েছে। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আমি ইমন ভাদ্রে তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের স্নেহ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের জন্য স্নেহ রইল, শুভকামনা তোমাদের জন্য। অতঃপর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে ফিরে যাচ্ছি নীলফামারী শহরে। ঢাকা ফিরে আসবার পূর্বে নীলফামারী শহরের বিখ্যাত বাবির হোটেল নিয়ে খাওয়া দাওয়া সমেত থাকছে আরেকটি প্রতিবেদন। নীলফামারী জেলায় ভাবির হোটেলের নামকরণ একমাত্র গরু মাংস, এই কারণে গরু মাংস দিয়ে পরিচিত পাইছে। এটা এই গরুর মাংসের কারণে বিখ্যাত। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু গরুর মাংসের সাথে বাবির হোটেল নামকরণের ভাবির হোটেলের নাম আগে ভাবি এক নামে বহুদিন দেখতে প্রায় 25 বছর ধরে ব্যবহার করতেছে, তো জি জি। নামটা হোটেল রহমতিয়ার জায়গায় ভাবি দেওয়ার কারণে এটা পরিচিত হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন সবাই বাবির হোটেল নামেই জানি এটা। হ্যাঁ, অল বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, বাবির হোটেলে খুব তৃপ্তি করে খেলাম। আমি ঢাকা থেকে এই বাবির হোটেলের নাম শুনে এসেছিলাম, নীলফামারীর বিখ্যাত বাবির হোটেল। এই সেই ভাবি, ভালো আছেন না? আচ্ছা, এই ভাবি হোটেলে উনি মূলত মালিক। উনি এক সময় কি খুব ছোট খরচ ছিল, কিন্তু এখন সময়ের পরিক্রমায় অনেক বৃহৎ হয়েছে তার ব্যবসা। আপনার ব্যবসা বিক্রি কিরকম হয়? আল্লাহর রহমতে ভালো হয় না? আচ্ছা, বাবির হোটেলের বাবির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আমি একবার খাওয়াই আপনাকে খুশি করি। যাওয়ার সময় আমার এখানে খাওয়া করে যাবে। খেয়ে যাবো, যে সমস্যা নেই, আমরা বিল দিয়ে খাবো। রাত 11টায় আমাদের ঢাকা ফিরবার গাড়ি। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।